আসসালামু আলাইকুম, কবির আছি স্কিলবার্ডস একাডেমি থেকে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম HTML এলিমেন্ট কি, HTML ট্যাগ কি, HTML অ্যাট্রিবিউট কি। আজকে আমরা আলোচনা করব HTML এর বেশ কিছু ট্যাগ নিয়ে। তো শুরুতে আমরা হেডিং ট্যাগগুলি নিয়ে আলোচনা করব। তো হেডিং ট্যাগের মধ্যে HTML এ ৬টা ট্যাগ আছে হেডারের জন্য। সেগুলি হচ্ছে H1, H2, H3, H4। তো আমি যদি এখানে লিখি শুরুতে H1 লিখলাম, এরপর আছে H2, এরপর আছে H3। তো এখন বলি যে হেডারটা আসলে কি। আপনারা ধরেন কোনো ডকুমেন্টস যদি রাইট করতে চান বা কোনো কিছু লিখতে যদি যান, উপরে যে বড় করে একটা লেখা লিখা হয় বা এটা টাইটেল বলতে পারেন। যেমন আমি যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি, তো আমি ধরেন এখানে একটা প্যারাগ্রাফ লিখবো। তো প্যারাগ্রাফ লিখলে শুরুতে আমরা কি লিখে নিব, প্যারাগ্রাফের একটা নাম লিখে নিব। সাপোজ লিখলাম টি স্টল, টি স্টল। তো এইটারে আমরা কি করি, এইটাকে আমরা মাঝখানে নিয়ে নেই। মানে এটাই তো আমরা সচরাচর করি যে কোনো কিছু, একটা ডকুমেন্ট বা একটা কোনো কিছু লিখতে হইলে আমরা তার একটা টাইটেল দিই। সেই টাইটেলটা কি হয়, একটু বড় থাকে বা মানে বড় লেখা হয় এবং সেটা মাঝামাঝি থাকে। এইটাকে আমরা ডকুমেন্টসে বলে থাকি হচ্ছে হেডিং। তো HTML এ এই ধরনের হেডিং বা হেডার লেখার জন্য যেই ট্যাগগুলি ব্যবহার করা হয় সেইগুলি হচ্ছে এই H1, H2, H3, H4, H5, H6। এখন এখানে তাইলে ৬টা কেন হইলো? এই 1, 2, 3, 4, 5, 6 এগুলি হইলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাইজ। তো আমি যদি সবগুলির ভিতর কিছু একটা লিখে দিই, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, তো এটাই যদি কপি করে সবগুলিতে বসায় দেই, ধরেন আমরা সবগুলিতে একই লেখা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা কি করব, এটার আউটপুট দেখার জন্য এই ডকুমেন্টটা আমরা সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন এই যে আমরা আউটপুট দেখতে পাচ্ছি সবগুলি হ্যালো বাংলাদেশ লেখা, কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাইজ। সবচেয়ে বড় সাইজ যেটা সেটা হচ্ছে H1। ঠিক আছে, আমরা ওই যে যেমন ডকুমেন্ট রাইট করতে যাই সবার উপরে যেটা লিখলাম এইটা ধরে নেন H1। তারপরে H2 কোথায় ব্যবহার করা হয়, H2 ব্যবহার করা হয় এই H1 এর নিচে সাব হেডিং যেটা আমরা বলে থাকি, সাব হেডিংটা ব্যবহার করা হয় হচ্ছে H2 দিয়ে। আমরা সবসময় করি কি যে এটার নিচে যে লেখাটা থাকবে এইটা উপরেরটার চেয়ে কিছুটা ছোট থাকবে। তো আমরা এটা যদি একটু ইয়ে করে দেই, ছোট করে দেই সাইজটা, দেখেন এইটাকে বলতেছি আমরা সাব হেডিং। অর্থাৎ H1 টা ব্যবহার করা হয় একটা ডকুমেন্টসে একবারই হয়তো ব্যবহার করা হয়, সবচেয়ে বড় বা প্রধান যেই হেডিংটা থাকে সেটা। এরপর প্রয়োজন অনুসারে এই বাকি H3, H4, H5, H6 এই সাইজের হেডিং গুলি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, HTML এ আমরা যদি কোনো ডকুমেন্টস এর হেডিং লিখতে চাই তাহলে H1, H2, H3 অর্থাৎ H দিয়ে যেই ট্যাগগুলি আছে এই ট্যাগগুলি লেখা হয়। আপনার প্রয়োজনের যেই সাইজটা আপনার প্রয়োজন সেই সাইজ অনুযায়ী আপনি H1, H2, H3 এইভাবে ডিফাইন করে দিবেন। ঠিক আছে? এরপর আমরা জানবো প্যারাগ্রাফ ট্যাগ। মানে আমরা একটা হেডিং লিখলাম, ধরেন আমরা এখানে প্যারাগ্রাফ লেখার জন্য গেছি, আমরা শুধু টি স্টল লিখে দিলেই তো হবে না। এখানে টি স্টল নিয়ে তো মানে টি এর জন্য তো কিছু লিখতে হবে। আমি যে প্যারাগ্রাফটা লেখার জন্য এখানে আসছি সেটা তো এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম হাবি জাবি লিখে। তো এই প্যারাগ্রাফটা কি থাকবে, প্যারাগ্রাফটা তো আর ওই হেডিং এর সাইজে থাকবে না। প্যারাগ্রাফ থাকবে কি একটা নরমাল যেই আমরা আমাদের ইয়েটা আছে, ফন্ট সাইজটা 14 বা 16 স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটাতে থাকবে আসলে প্যারাগ্রাফটা। তো এই প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আমরা এই হেডিং ট্যাগগুলি মুছে দেই। প্যারাগ্রাফ লেখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো পি ট্যাগ, বা এটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলতেছি। এটার ভিতর যদি আমি কিছু লিখে দিই, লরেম ধরেন 200, এটা দিলাম। এটাকে একটু ইয়ে করে নেই, এটা দিলে আপনার এই এডিটরের মধ্যেই লেখাটা থাকবে। এখন দেখেন যে এই যে যে লেখাটা আমরা এখানে লিখছি, এটাকে আমরা আরেকটু কম নিই। মানে 200 নেওয়াতে অনেক হয়ে গেছে, আমরা ধরেন 20 নিলাম। ঠিক আছে, এখন যদি এটা আমরা সেভ করি, দেখেন এই যে আউটপুটটা দেখাচ্ছে। অর্থাৎ প্যারাগ্রাফের জন্য আমরা কি ব্যবহার করব, পি ট্যাগ, পি
পি লিখে, মানে আমরা তো ট্যাগ লেখা শিখছি এর আগের ভিডিওতে, তাই না? ট্যাগ কিভাবে লিখতে হয়, একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে আপনি যে ট্যাগটা লিখবেন সেটা, তারপর একটা রাইট অ্যাঙ্গেল বা গ্রেটার দেন ব্র্যাকেট ব্র্যাকেট দিবেন। বাকি কাজটা আমাদের যে কোড এডিটর বিএস কোড সে করে নেবে। বিএস কোড খুবই ইন্টেলিজেন্ট, সে হচ্ছে ক্লোজিং ট্যাগটা অটোমেটিকলি লিখে দেয়। ঠিক আছে? তারপরে যে আমি যেটা লিখলাম লরেম লিখা, এইটা HTML এর ইনবিল্ট একটা ব্যাপার, বা সব কোড এডিটরই অলমোস্ট কাজ করে। তো লরেম লিখে যতগুলি ওয়ার্ড আপনি বলে দিবেন, এটা সে অতগুলি ওয়ার্ড এখানে ইম্পোর্ট করে ফেলবে। ঠিক আছে? এটা শুধু ডেভেলপমেন্ট প্রসেসের জন্য, বা আমরা যারা এই রিলেটেড কাজ করি তারাই আসলে এটা ব্যবহার করে। এটা কিন্তু ডেমো টেক্সট, এটার কোনো অর্থ নাই। এই দেখেন লেখা লরেম ইপসাম ডলার সিট এমএড, মানে এটার কোনো অর্থ নাই, জাস্ট হাবিজাবি লেখা। এটা শুধুমাত্র এই যে যারা কোডিং করে তাদের সুবিধার্থে, কোনো কিছু যখন চেক করতে যায় যে এখানে টেক্সট লিখবে, আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ লিখতে যাই অলমোস্ট 2-4 মিনিট 5 মিনিট সময় লাগবে, এই জন্য ডেভেলপাররা জাস্ট এইটা ব্যবহার করে। লরেম লিখে আপনি যতগুলি শব্দ নেবেন, ধরেন 20টা শব্দ নেবেন, 20 লিখে এন্টার করলে 20টা শব্দ এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা কি কি শিখলাম? প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম, আর হচ্ছে হেডিং ট্যাগ শিখলাম। এরপরে আমাদের এই টেক্সট ফরম্যাটিং শিখতে হবে। আমরা শুধুমাত্র প্যারাগ্রাফ লিখে দিলেই তো হবে না। এইটার বিভিন্ন সাইজ হইতে পারে, বা এটার বিভিন্ন বড় ছোট হইতে পারে। এটা কোনো লেখা আন্ডারলাইন থাকতে পারে। যেমন আমরা বা এখানে যদি যাই, দেখেন এখানে কিছু অপশন আছে। এখানে কিছু অপশন আছে, এই যে বোল্ড করার অপশন আছে, ইটালিক করার অপশন আছে। এই দেখেন এখানে ক্লিক দিলে এটার নিচে একটা আন্ডারলাইন আসতেছে। তো এই অপশনগুলি HTML এও আছে, বা আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন এই অপশনগুলি আপনার সেইখানেও ব্যবহার করতে হবে। এখন আমরা এই ব্যাপারগুলি শিখব। তো আমরা এটাকে একটু মুছে দিই, প্যারাগ্রাফটারে, আগের প্যারাগ্রাফটা মুছে নতুন একটা প্যারাগ্রাফ নেই। 10 শব্দের। তো আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। তো এটার মধ্যে 10টা শব্দ নিয়ে নিলাম লরেম থেকে। 10টা শব্দ নিয়ে এখন আমরা এখানে ট্রাই করব কি, যে এটারে বোল্ড করার চেষ্টা করব। আমরা এটা সেভ করি। দেখেন এটা একটা নরমাল লেখা। তো আমরা যদি বোল্ড করার চেষ্টা করি, যে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখি, যে এখানে এটা সিলেক্ট করে যদি আমরা এই বিতে ক্লিক করি, তাহলে এটা বোল্ড হচ্ছে, বা চিকন মোটা হচ্ছে সোজা বাংলায়। তো আমরা যদি এখানে এটা বোল্ড করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এইটাকে ধরেন কাট করে রাখলাম। একটা ট্যাগ ব্যবহার করতে হবে কি, বি। এই বি লিখলে ক্লোজিংটা অটোমেটিক, যেহেতু বিএস কোড করে দিচ্ছে, এই বি এর ভিতর যদি আপনি লেখাটা লিখেন, লিখে যদি এটা সেভ করেন, দেখেন এখন কিন্তু এটা বোল্ড হয়ে আসছে। আমি এটার পার্থক্য বোঝানোর জন্য আরেকটা পি ট্যাগ নেই। পি ট্যাগ নিয়ে এখানে যদি লরেম লিখি, 10টা মানে ওয়ার্ড নিয়ে আসি, এটাকে সেভ করি। এখন দেখেন দুইটার পার্থক্য বুঝতে পারবেন। এইটা হচ্ছে নরমাল টেক্সট, আর উপরেরটা হচ্ছে বোল্ড টেক্সট। আমি যে বি ট্যাগটা ব্যবহার করলাম, এইটার কারণে এই লেখাটা মোটা হয়ে আসতেছে। এখন দেখেন এই যে পি এর ভিতরে আবার আরেকটা বি ট্যাগ ব্যবহার করছি, এইটারে বলে হচ্ছে নেস্টেড এলিমেন্ট। মানে একটা এলিমেন্টের ভিতরে আমি আরেকটা এলিমেন্ট ব্যবহার করতেছি। এইভাবে চাইলে আপনি একটার ভিতরে আরো 10টা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এখন ধরেন আমার শুধুমাত্র এই বোল্ড করলে হবে না, আমার এটাকে ইটালিকও করতে হবে। মানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা দেখি, যে এই যে একটু ইয়ে হয়ে আছে, কাত হয়ে আছে বা হেলে আছে, এটাকে যদি আনচেক করে দিই, এখন দেখেন এটা সোজা। কিন্তু যখন আমি এটা মার্ক করে এটাকে চেক করে দিব ইটালিক, তখন কিন্তু এটা ইটালিক হয়ে গেছে। তো এইটা আমরা HTML দিয়েও করতে পারি। এটার জন্য কি করতে হবে? আমরা ধরেন এই পরেরটারে করি, আগেরটারে তো মোটা করেই রাখছি। ধরেন এটাকে কাট করে রাখলাম। এটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব কি, আই। আই মানে হচ্ছে HTML এ ইটালিক। তারপর যদি এটা পেস্ট করে সেভ করি, এখন দেখেন যে এটা ইটালিক ফর্ম হয়ে গেছে। আউটপুটটা কি দেখাচ্ছে আমাদের? এটা ইটালিক ফর্মে দেখাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তারপর এখানে আরেকটা দেখেন, এই মাইক্রোসফট ওয়ার্ডে যেটা আছে, এই যে আন্ডারলাইনের যে অপশনটা। হুম? এখন এখানে আমরা কিছু লিখলে এটার নিচে দেখেন এই যে আন্ডারলাইন চলে আসতেছে। ঠিক আছে? এইটা আমরা এই আমাদের HTML দিয়েও করতে পারবো। এটার জন্য কি করতে হবে? আমরা ধরেন যে এই একটার মধ্যেই করব। যেটা ইটালিক করছি এটার মধ্যেই আবার আন্ডারলাইন করব। একটা ট্যাগ আছে আন্ডারলাইন বা ইউ। এটা লিখে দিলে এটার ভিতর যদি আপনি হচ্ছে এই লেখাটা পেস্ট করে দেই, এখন সেভ করি, সেভ করে দেখেন এই এটার নিচে আন্ডারলাইন চলে আসছে। মানে আমি যে লরেমটা লিখছি দ্বিতীয় প্যারাগ্রাফটা, এটার নিচে দেখেন আন্ডারলাইন চলে আসছে। এখন দেখেন আমি এই প্যারাগ্রাফের মধ্যে আই লিখছি, আই এর মধ্যে আবার ইউ লিখছি। এই ব্যাপারটারে আমরা বলতেছি নেস্টেড এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট। ঠিক আছে?
তাহলে আমরা কি কি শিখলাম? টেক্সট ফরম্যাটিং এর আমরা বোল্ড করা শিখলাম, আমরা ইটালিক করা শিখলাম, আমরা আন্ডারলাইন দেওয়া শিখলাম। এখন আমরা বেশ কিছু মজার টেক দেখব। মজার টেক গুলি কেমন? আপনারা বীজগণিতের অঙ্ক করতে গেলে দেখবেন যে পাওয়ার থাকে x এর উপর 2 বা x এর উপর 3, যেটাকে আমরা x স্কয়ার বলি, x কিউব বলি বা x টু দি পাওয়ার 5 বলি, সেইটাও HTML দিয়ে লেখা যায়। কিভাবে লিখে? তো আমরা এখানে আগে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, একটা x লিখে নিই বড় করে, এটাকে আমরা সেভ করলাম। দেখেন এখানে দেখাচ্ছে শুধুমাত্র একটা x। তো এইটার উপরে আমরা পাওয়ার দিব, 2 বা 3 পাওয়ার দিব। এটা কিভাবে দিব? এটার জন্য একটা ট্যাগ আছে sup, বা এটার ইলাবোরেশন হচ্ছে সুপারস্ক্রিপ্টেড, যেটার ইংরেজিতে বলা হয় সুপারস্ক্রিপ্টেড। তো আমরা এটাকে HTML এর সংক্ষেপে লেখা হয় sup, সুপ ট্যাগ বলি আমরা সহজে। তো এইখানে আমরা 2 দিলাম, দিয়ে যদি আমরা সেভ করি, এখন দেখেন এই যে x এর উপর x টু দি পাওয়ার 2 দেখাচ্ছে, বা x স্কয়ার যেটাকে আমরা বলি। তো এখানে যদি আমরা 5 লিখে দেই, 5 লিখে যদি সেভ করি, দেখেন এখানে x এর উপর দেখাচ্ছে 5, অর্থাৎ x টু দি পাওয়ার 5। এখন এটা তো আমরা দেখলাম যে পাওয়ার দেওয়া, বা আমরা তাকে সুপারস্ক্রিপ্টেড করতেছি যে ভ্যালুটা। আবার আপনি লগের অঙ্ক করতে গেলে দেখবেন যে এটার নিচে ভ্যালু হয়। এটা তো হচ্ছে x টু দি পাওয়ার 5। তো লগের অঙ্কে দেখা যায় যে সাব ভ্যালু থাকে। তো সাব ভ্যালুটা আমরা কিভাবে লিখবো? জাস্ট একই রকম ট্যাগ, এখানে যেমন sup লিখছি, এটা হবে sub বা সাবস্ক্রিপ্টেড। এটার ইংরেজি শব্দটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড। যেটা নিচে থাকে এটাকে বলি আমরা সাবস্ক্রিপ্টেড ভ্যালু, আর যেটা উপরে থাকে এটাকে বলি আমরা সুপারস্ক্রিপ্টেড ভ্যালু। তো এই সাবস্ক্রিপ্টেড লিখে যদি আমরা সেভ করি, এখন দেখেন এই 5টা x এর নিচে চলে আসছে। ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস শিখলাম মজার। দুইটা হচ্ছে, একটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড ভ্যালু আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্টেড ভ্যালু। ঠিক আছে? এরপরে আরো কিছু মজার জিনিস আছে, যেটা হচ্ছে একটা HTML একটা নতুন ট্যাগ আছে, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ কি? ধরেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই, আগে একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, এটার মধ্যে আমরা লরেম লিখে দিলাম 10 শব্দের, 10টা শব্দ নিয়ে নিলাম, এটা সেভ করলাম। এখানে ধরেন আমাদের 10টা শব্দ চলে আসছে। এইখানে আমরা যদি এই লরেমটা আগে না লিখি, আগে এখানে একটা ট্যাগ লিখি, সেটা হচ্ছে মার্ক। ঠিক আছে? এই মার্কের ভিতর যদি আমরা লরেম নেই, 10 শব্দের লরেম নিলাম, এখন যদি এটাকে আমরা সেভ করি, এখন দেখেন এই যে এটা মার্ক হয়ে আছে। এখন এইটার পার্থক্য বোঝানোর জন্য আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এখানেও ধরেন লরেম নিলাম 10 শব্দের, লিখে যদি আমরা সেভ করি, এখন দেখেন এইখানে এই মার্ক ট্যাগটা ব্যবহার করার ফলে এটা কিন্তু কালার হয়ে আছে, মানে মার্ক করা হয়ে আছে। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের নরমাল টেক্সটটা। তারপরে আম, আপনারা ই-কমার্স ওয়েবসাইট যদি ভিজিট করে থাকেন, অনেকেই কোনো কিছু অনলাইনে যদি কিনতে যান, কিনতে গেলে দেখবেন যে সুন্দর করে লেখা এরকম যে পূর্বের মূল্য 200 টাকা, এখন বর্তমান মূল্য 100 টাকা। ওই যে পূর্বের মূল্যটা, ওইটা 200 টাকা লেখা, কিন্তু 200-র উপরে একটা লাল কালি দিয়ে দাগ দেওয়া বা ক্রস চিহ্ন দেওয়া বা কেটে দেওয়া, মানে এটার মানে বোঝাচ্ছে যে ওই 200 টাকা মূল্য আর নাই, এখন নতুন মূল্য সেট করা হয়েছে 150 টাকা। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা প্যারাগ্রাফ নিয়ে আগে শুরুতে একটা ট্যাগ আছে HTML এর, সেটা হচ্ছে ডিলেট ট্যাগ। ডিলেটের জন্য আমরা শুধুমাত্র এই del লিখবো। লিখে এখানে যদি ধরেন 200 লিখলাম, লিখে যদি আমরা সেভ করি, এখন দেখেন এই যে 200-র মধ্যে এটা কিন্তু মানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিছে, মানে 200 না। ঠিক আছে? এটা ডিলেটেড। এখন আরেকটা ব্যাপার দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ আছে HTML এ। তো আমি এখানে দুইটা প্যারাগ্রাফ নিব। আগে দুইটা প্যারাগ্রাফে ধরেন লরেম নিলাম 10 করে, 10 করে আরেকটা লরেম নেই, বা সরি আরেকটা প্যারাগ্রাফ নেই, এটার মধ্যেও 10টা শব্দ দিলাম, 10টা শব্দ দিয়ে এটাকে সেভ করলাম। এখন দেখেন যে এই দুইটা প্যারাগ্রাফ এখানে। এখন আমি চাচ্ছি এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে কোনো ডিভাইডার দিতে, বা এটা যে আলাদা এটা বোঝানোর জন্য। তো এইটার জন্য HTML এ একটা ট্যাগ আছে, সেটা আমরা যদি এই দুই প্যারাগ্রাফের মাঝখানে লিখি, সেটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর যদি দেই, এইচআর এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। HTML এরকম বেশ কিছু ট্যাগ আছে, এর মধ্যে এইচআর একটা যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তারপরে ইমেজ যে ট্যাগটা আছে IMG, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এই এইচআর ট্যাগের কোনো ক্লোজিং লাগে না। এই যে এইচআর নামের যে ট্যাগটা লিখলাম, এটা লিখে যদি সেভ করি, দেখেন এইখানে একটা ডিভাইডার চলে আসছে। ঠিক আছে? এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে দেখেন একটা ডিভাইডার চলে আসছে। খুব সুন্দর, খুবই ইন্টারেস্টিং। তো আরেকটা ব্যাপার যদি দেখাই, দেখেন এখানে এই প্যারাগ্রাফটাকে যদি আরো বড় করি, এখানে আরো লরেম নেই, যদি আরো লরেম নিলাম 20টা, নেওয়ার পরে এটাকে যদি সেভ করি,
দেখেন সবগুলি লেখা কিন্তু একসাথে আসতেছে। হ্যাঁ, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখি, এইখানে যখন লিখি আমরা, দেখেন যদি লাইন আলাদা করতে চাই জাস্ট এন্টার বাটন চাপ দিলে কিন্তু আমাদের আরেকটা নতুন লাইন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এইচটিএমএল এ যদি আমি এরকম এন্টার বাটন চাপ দেই, ধরেন এখানে এন্টার বাটন চাপ দিলাম, দেওয়ার পরেও যদি সেভ করি, সেভ করার পরে দেখেন এখানে কিন্তু আলাদা হয় নাই, তারা কিন্তু একসাথেই আছে। বা একটা দিছি বোঝা যায় না, ধরেন এন্টার বাটন দিয়ে অনেক গ্যাপ তৈরি করে দিছি, তৈরি করার পরে সেভ দিলাম, তারপরেও কিন্তু কোনো পরিবর্তন নাই। তো এইচটিএমএল এ এখানে লাইনের মাঝে স্পেস দেওয়ার জন্য বা লাইন গ্যাপ তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো বিআর ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নাই। একটু আগে যেটা দেখতেছিলাম আমরা এইচআর ট্যাগের যেমন ক্লোজিং নেই, বিআর ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে? তো বিআর লেখার পরে যদি আমরা এখানে সেভ করি, এখন দেখেন যে একটা লাইন গ্যাপ হয়েছে বা একটা লাইন ক্লোজ হয়ে নতুন একটা লাইন শুরু হয়েছে। আরেকটা যদি এখানে দেই তাইলে ঠিকঠাক বুঝবেন। তো আরেকটা বিআর দিলাম, দেওয়ার পরে যদি সেভ করি, দেখেন এখন কিন্তু এই যে লাইন গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ এইচটিএমএল এ যদি আপনি লাইন গ্যাপ তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। আর যদি দুই লাইনের মধ্যে ডিভাইডার দিতে চান তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করব, এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ ব্যবহার করে যদি আমরা সেভ করি, দেখেন দুইটা লাইনের মধ্যে ডিভাইডার চলে আসছে। এইচটিএমএল এর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। এইচটিএমএল না শুধু, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সকল ধরনের কোডিং এই ইন্টারেস্টিং ব্যাপারটা আছে। ইন্টারেস্টিং না শুধু, এটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে আমরা আমাদের কোড এডিটরে অনেক কিছু লিখতে হয় যেটা এক্সিকিউটের প্রয়োজন হয় না। ঠিক আছে? যেমন আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখব। এখন এই প্যারাগ্রাফের আগে আমি লিখে রাখলাম বাংলাতে মনে রাখার জন্য যে এখানে একটা প্যারাগ্রাফ হবে, এখানে একটা ফুটার হবে। তো আমি বাংলাতে এখানে লিখে রাখলাম যে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তো এই লেখাটা আমার এইখানে প্রিন্ট করার প্রয়োজন নাই বা প্রিন্টে দেখানোর প্রয়োজন নাই। তো কিন্তু এটা আমার মনে রাখার জন্য আমি এখানে লিখে রাখবো। তো এখানে লিখে রাখবো, লিখে রাখলে তো এখানে প্রিন্ট হবেই। আমরা যদি এখানে সেভ করি তো এখানে তো এটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট না করার জন্য একটা কমেন্ট সিস্টেম আছে। তো কমেন্ট বলতে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট বলি ওই কমেন্ট না। এখানে কমেন্ট বলতে বোঝানো হয় হাইড করে রাখা। তো এইচটিএমএল এ কি দিয়ে হাইড করে রাখা হয়, আমরা একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, আমাদের যে এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন এটা দিব, দিয়ে মাইনাস চাপ দিব দুইবার। মাইনাস চাপ দেওয়ার পরে দেখেন একটা ইয়ে তৈরি হয়েছে। এইটার মধ্যে আমরা যা হাইড করে রাখতে চাই সেটা এখানে লিখবো। ঠিক আছে? লিখে ধরেন আমরা এখানে সাথে আরেকটা প্যারাগ্রাফও লিখে দিই বোঝার সুবিধার্থে। এখানে ধরেন লরেম নিলাম 10টা শব্দ। নেওয়ার পরে এখন দেখেন যে এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে আমার কিন্তু শুধু এই প্যারাগ্রাফটা আসছে। আমি যেটা হাইড করে রাখছি এটা কিন্তু আসে নাই। এখানে আমি এখন যাই লিখবো, যত কিছু আপনি লিখতে চান, হাবিজাবি যাই লিখে দেন, এইটা আর এইখানে প্রিন্ট হবে না। এটা যদি আমি এখন সেভ করি, সেভ করলাম, সেভ করার পরে কিন্তু দেখেন এটা কিন্তু প্রিন্ট হয় নাই। আমার প্রিন্টে আছে কি, শুধুমাত্র আমি যে প্যারাগ্রাফটা নিছি এই প্যারাগ্রাফটাই প্রিন্টে আছে। তার মানে আজকে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম এইচটিএমএল এর হেডিং বা হেডার ট্যাগ গুলি, এইচটিএমএল এর প্যারাগ্রাফ, এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং আর এইচটিএমএল এর কমেন্ট বা কোড কিভাবে হাইড করে রাখতে হয়।